সময় চলছে 1930 আর জায়গাটা হচ্ছে নরওয়ে, যেখানে আমরা কিছু বাচ্চাদেরকে খেলতে দেখতে পাই। সেই সময় ওই বাচ্চাগুলো সেখানে একটি কাটারিকে দেখতে পায়, যেটা একটা বরফের মধ্যে রাখা ছিল আর তার চারপাশটা জলে ভরা ছিল। সমস্ত বাচ্চারা সেখানে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু থর নামের একটি বাচ্চা সাহস করে সেখানে যায় আর কাটারিটিকে উঠিয়ে নেয়। কিন্তু ফেরত আসার সময় থর ভুলবশত জমিয়ে দেওয়া কনকনে ঠান্ডা বরফে জলের মধ্যে পড়ে যায়। সে যদি আর কিছু সময় সেই বরফের জলের মধ্যে কাটাতো, সে হয়তো মারা যেতে পারত, কিন্তু সময় থাকতে তার বাকি বন্ধুরা তাকে উঠিয়ে নেয়। এখন বাড়িতে আসলে থরকে তার বাবা অনেক গালাগালি করে আর বোঝায় সে কিছুক্ষণ যদি জলের মধ্যে থাকতো তাহলে সে মারা যেতে পারত। তবে এর থেকে তুমি একটা জিনিস তো বুঝতে পারলে যে লাইফে বেশি রিস্ক নিতে হয় না। কথা দাও আমাকে তুমি এরকম ভুল আর তুমি কখনো করবে না। এখন এই কথায় থরের কাছে কোনো উত্তর ছিল না। সে মন খারাপ করে সেখানেই শুয়ে থাকে। এখন সময় কাটার সঙ্গে সঙ্গে থর বড় হয়ে গেছে। সে প্রফেশনে একজন ওশনোগ্রাফার। তার কাজ পৃথিবীর এমন সব দ্বীপে অথবা জায়গায় যাওয়া যেখানে কখনো কেউ যায়নি, আর সেখানকার মানুষদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, যে তারা কবে সেখানে এসেছিল আর কতদিন ধরে তারা সেখানে আছে। থরের এই কাজে তার গার্লফ্রেন্ডও তাকে সাহায্য করত। এই সময় তারা পলিনেশিয়ার একটি ছোট্ট দ্বীপে আছে, যেখানকার লোকেদের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একদিন থর আর তার গার্লফ্রেন্ড একজন বয়স্ক লোকের সঙ্গে বসেছিল। সেখানে থর বয়স্ক লোকটির কাছ থেকে জানতে চায় তারা এই দ্বীপে কত বছর আগে এসেছিল, যার উত্তরে বয়স্ক লোকটি বলে, আমাদেরকে এখানে ভগবানের সন্তান টিকে নিয়ে এসেছিল, যে সান অফ গড হয়, যে আমাদের পূর্বপুরুষ হয়, সেই আমাদেরকে এই দ্বীপে নিয়ে এসেছিল। সেই জায়গাটা সমুদ্রের অন্য প্রান্তে। এরপরে ওই বয়স্ক লোকটি ইস্টের দিকে ইশারা করে, যেটা দেখে থর অবাক ছিল। তখন বয়স্ক লোকটি বলে, আমাদের পৃথিবীতে সব কিছু ইস্টের থেকেই আসে, সেটা হোক না বজ্রপাত, সেটা হোক না সূর্যের আলো। এরপরে ওই বয়স্ক লোকটি তাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, যেখানে সান অফ গডের একটি মূর্তি ছিল। বয়স্ক লোকটির মনে হচ্ছিল তাদের পূর্বপুরুষ সাউথ আমেরিকা থেকে এসেছিল, কিন্তু যদি বই আর ইতিহাসকারকদের কথাকে বিশ্বাস করা হয় তাহলে ওই লোকগুলো এশিয়ার থেকে এসেছিল। আর এই বিষয়টি থরকে ভাবতে বাধ্য করে যে সত্যিটা আসলে কি ছিল। এরপরে সময় কাটতে থাকে। দিন আসে 1947। এখনও থর সেই বয়স্ক লোকটির কথাকে কোনোভাবে ভুলতে পারছিল না। আর সেই লোকটির ওপর রিসার্চ করে থর জানতে পেরেছিল যে লোকটি একদম সঠিক কথা বলেছিল, তারা পূর্ব আমেরিকার থেকে এসেছিল। থর ওই লোকটির কথাকে নিয়ে অনেক থিওরিও লিখেছিল, যেটা নিয়ে থর একটি পাবলিশারের কাছে যায়। তবে ওই লোকটি থরকে সরাসরি তার লেখা বই পাবলিশ করতে মানা করে দেয়। লোকটি থরকে বলে, তোমার এই থিওরি সম্পূর্ণ ভুল, কারণ আজ থেকে 1500 বছর আগে সাউথ আমেরিকার লোকেদের কাছে এমন কোনো আবিষ্কার ছিল না যেটার সাহায্যে তারা গোটা সমুদ্রকে পার করে পলিনেশিয়ার একটি ছোট্ট দ্বীপে পৌঁছতে পারে। তবে এশিয়ান মানুষদের কাছে এমন বোট ছিল যার মাধ্যমে তারা এটা করতে পারত। তাই সত্যি এটাই, তারা এশিয়ার থেকে এসেছিল। তবে থর বলে এটা সম্পূর্ণ ভুল, সেই লোকেদের পূর্বপুরুষরা একটা বোটের মাধ্যমে সেখানে এসেছিল। যে কথায় ওই পাবলিশার হাসতে থাকে আর থরকে বলে, ঠিক আছে, তোমার যদি এমনটাই মনে হয় তাহলে তুমি একটা বোট বানাও আর সাউথ আমেরিকার থেকে সমুদ্র পার করে সেই দ্বীপে পৌঁছে দেখাও। আর হ্যাঁ, এর জন্য তুমি কোনো টেকনোলজির ব্যবহার করতে পারবে না। তুমি যদি এমনটা করে দেখাও তাহলে আমি তোমার বইকে পাবলিশ করে দেব। কিন্তু এমনটা করা সত্যি বলতে পুরোপুরি অবিশ্বাস্য ছিল, কারণ এই পুরো রাস্তাটা প্রায় 8000 কিলোমিটারের ছিল। বড় বড় জাহাজও এটা করার সময় হারিয়ে যেত। তাহলে থর কীভাবেই বা একটা ছোট্ট বোর্ডের মাধ্যমে এই যাত্রাটাকে পূরণ করত? তবে এটাও ঠিক যে থর তার 10 বছরের কঠোর পরিশ্রমকে এভাবে জলে ভাসিয়ে দিতে পারতো না। তাই থর ওই পাবলিশারের প্রস্তাবে রাজি হয়ে যায় আর ফান্ডিং খুঁজতে সেখান থেকে চলে যায়। সবার প্রথমে থর সেখান থেকে একটি ম্যাগাজিন কোম্পানির ওনারের কাছে যায় আর তাকে বলে, আমি একটি বোটের সাহায্যে সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়ার আইল্যান্ডের দিকে যেতে চলেছি। আর বোট ঠিক সেরকম হবে যেরকম আজ থেকে 1500 বছর আগের মানুষেরা ব্যবহার করত। যে কথা শুনে ওই ম্যাগাজিন কোম্পানির ওনার তাকে বলে, আমরা কারো সুসাইডের জন্য ফান্ডিং করি না। আর তারও এটাই ধারণা ছিল যে ওই লোকগুলো সাউথ আমেরিকা থেকে নয়, বরং এশিয়া থেকে এসেছে। কিন্তু থর বলে এটা সম্পূর্ণ ভুল। কলম্বাসের আমেরিকাতে আসার আগে এখানকার লোকেরা ওই আইল্যান্ডে চলে গিয়েছিল।
সেখান থেকে থর কিছু মাছুয়ারেদের কাছে যায়, যাদের সমুদ্রের রাস্তায় আসা যাওয়া লেগেই থাকতো। এরপরে থর তাদেরকে একটি বোর্ডের ছবি আঁকিয়ে দেখায় আর বলে, আমি এই বোর্ডের মাধ্যমে সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়া দ্বীপ পর্যন্ত যেতে চলেছি, যেটা প্রায় 8,000 কিলোমিটারের লম্বা একটা সফর। এতে কি তোমাদের মধ্যে কেউ আমার সঙ্গে যেতে চাও? যে কথা ওখানে থাকা একজন লোক বলে, আমি আটলান্টিকা মহাসাগরে 22 দিন কাটিয়েছিলাম, কিন্তু আমি যে জাহাজে ছিলাম সেটি একটি আধুনিক জাহাজ ছিল। তাই আমি বুঝতে পারছি তুমি যেই বোটটি বানিয়ে যেতে চাইছো সেটাতে তুমি কিছু দূর পর্যন্ত যেতে পারবে। তাই তুমি কেন নিজের ইচ্ছেতে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? তুমি যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব নয়। হয়তো তুমি তোমার বোর্ডের ডিজাইনটিকে পাল্টে ফেলো, নয়তো এই প্ল্যানটিকে ভুলে যাও, এটা তোমার ইচ্ছা। তবে থর তাদের কথায় রাজি ছিল না। এই জন্য থর সেই বার থেকে বাইরে বেরিয়ে আসে। ওখানে থাকা হারমান নামের একজন লোক তার এই কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই জন্য থর যখনই বাইরে বেরিয়ে আসে তখন হারমান তার সাথে দেখা করে। হারমান প্রফেশনে একজন ইঞ্জিনিয়ার ছিল। হারমান থরকে বলে, আমি তোমার কথাগুলোকে শুনছিলাম আর আমি তোমার সঙ্গে যাবার জন্য রাজি আছি। এখন এই কথাটিকে শুনে থর চিন্তায় পড়ে যায়। সে বলে, তুমি কি সত্যি আমার সাথে যেতে চাইছো নাকি আমার সাথে ইয়ার্কি করছো? তখন হারমান বলে, হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর কিছুটা এভাবেই থর তার প্রথম সাথীকে পেয়ে যায়। এখন এই খবরটা থর তার ওয়াইফকে বলে, যে প্রথমে তার গার্লফ্রেন্ড ছিল। থর তার ওয়াইফকে বলে, আমি এই খ্রিসমাসে বাড়িতে যাব না। আমি সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়া পর্যন্ত যেতে চলেছি একটা বোর্ডে করে, যেটা আমি নিজেই বানাবো। যেটা শুনে তার ওয়াইফ ভয় পেয়ে যায় আর তাকে এমনটা করতে বারণ করে। কিন্তু থর তাকে বোঝায়, আমি যদি এমনটা না করি তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এর জন্য আমি আমার জীবনের 10 বছর নষ্ট করে ফেলেছি, এটা আমাকে এখন করতেই হবে। তাই তার ওয়াইফ তাকে বলে, তুমি তো সাঁতারও কাটতে পারো না। এখন এই কথায় থর কোনো উত্তর দেয় না আর ফোনটিকে রেখে দেয়। এখন থর হারমানের সাথে বেরুতে পৌঁছায়, যেখানে আরও 3 জন লোক উপস্থিত ছিল যারা হারমানকে চিনত, আর তারাও থরের সাথে যাবার জন্য রাজি ছিল। আর এর সাথেই থরের টিমের মধ্যে আরও 5 জন সদস্য হয়ে গিয়েছিল। এরপরে থর তাদের সবাইকে একটি বোর্ডের স্ট্রাকচারকে দেখায়, যেটা আজ থেকে প্রায় 1500 বছর আগের মানুষেরা ব্যবহার করত। আর সবাইকে থর সেই বোর্ডটিকে বানাতে বলে, কোনো রকমের আধুনিক যন্ত্রের ব্যবহার ছাড়াই। এরপরে থরকে আরও একটি কাজ করতে হতো, তাকে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হতো। এই জন্য সে একটি বড়লোক মানুষের কাছে যায় যে বেরোতেই থাকতো। সে ওই লোকটিকে বলে, আমি এটা প্রমাণ করতে চাই যে ওই আইল্যান্ডে যে মানুষগুলো থাকে সে আমাদের এই দেশেরই হয় নাকি এশিয়ার। এখন থরের মুখ থেকে এই কথা শুনে ওই লোকটি অবাক হয়ে যায় আর সে থরকে ফান্ডিং করতে রাজি হয়ে যায়। এখন ধীরে ধীরে এই খবরটা আগুনের মতন চারিদিকে ছড়িয়ে পড়ে যে কিছু মানুষ বোর্ডে করে বেরু থেকে পলিনেশিয়া পর্যন্ত একটি বোর্ডে পৌঁছতে চলেছে। এখন এই বিষয় নিয়ে কথা বলতেই থরের সাথে দেখা করতে একদিন একজন এথনোগ্রাফার আসে। সে আলাদা আলাদা জায়গায় গিয়ে সেখানকার কালচারকে ডিসকভার করত। সে থরকে জানায় সেও তাদের সাথে এই সফরে যেতে চায়। সে তাদের ওপর একটি বই লিখতে চাইছিল, তাই থর তাকে নিজের সঙ্গে নিয়ে নেয়। এই জন্য তাদের দল এখন 6 জন হয়ে গিয়েছিল। তবে 6 জন মানুষকে একটা ছোট্ট বোর্ডে নিয়ে যাওয়া এতটাও সহজ ছিল না, তার সাথে আবার 6 জন মানুষের খাবার। সে যাই হোক, এটা তো আগেই দেখা যাবে যে তারা ঠিক মন্তব্যে পৌঁছতে পারছে কি না। এরপরে তারা সবাই বোর্ড বানানোর কাজে লেগে পড়ে আর অনেক মাস কষ্ট করার পরে তারা ঠিক একই রকম বোর্ড বানিয়ে ফেলে যেরকম প্রায় 1500 বছর আগের মানুষ ব্যবহার করত। যাবার আগে থর তার ওয়াইফকে ফোন করে, যেখানে তার ওয়াইফ কিছুটা ইমোশনাল হয়ে যায় আর বলে, বাচ্চারা তোমাকে গুড লাক জানিয়েছে। এখানে থরও তার ওয়াইফের কষ্টটাকে বুঝতে পারছিল, তাই সে বলে, আমি যদি এই যাত্রাটাকে কমপ্লিট করে ফেলি তাহলে তোমাকে আর স্ট্রাগল করতে হবে না। যার পরে থর শেষবার তাকে গুড বাই বলে। এরপরে 28শে এপ্রিল 1947 সেই দিনটি আসে যখন এই 6 জন বেরু থেকে বের হতে চলেছিল, যেখানে তাদেরকে ছাড়তে আর গুড বাই জানাতে পুরো শহরের লোকেরা এসেছিল, কারণ এর আগে এরকম কাজ অন্য কেউ আর করেনি। তাই এই কাজটা তাদের কাছে অনেকটা নতুন ছিল। এখন বোর্ড যত শহর থেকে দূরে যাচ্ছিল, থর শুধু একটা কথাই ভাবছিল, তারা কি জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে? সে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে এ সমস্ত কিছু? তবে থর নিজের ওপর কনফিডেন্স দেখায় আর সবাইকে নিয়ে নিজেদের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা নিজেদের সঙ্গে একটি রেডিও রেখেছিল যাতে তারা বাইরের খবর সবাইকে জানাতে পারে
আর নিজেদের পরিস্থিতি সবাইকে জানাতে পারে। তার সাথে এদের সাথে একটি হেল্পিং বোর্ডও ছিল, যেটা বিপদে পড়লে তাদেরকে সাহায্য করতে পারত। এখন যাত্রা শুরু হয়, আর তারা নিজেদের সাথে কিছু খাবারও নিয়ে নিয়েছিল, যেগুলো তারা খেয়ে আরাম করে। তবে একদিন আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তারা যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়, সমুদ্রে ভয়ানক তুফান আসে, যার কারণে তাদের বোট ঢেউয়ের মাঝখানে আনব্যালেন্স হয়ে যায়। এই সময় ভুলবশত থর সমুদ্রের মধ্যে পড়ে যায়, আর সে তো সাঁতার কাটতেও জানতো না। তবে যে করেই হোক তার বন্ধুরা তাকে কোনো রকমে ওপরে উঠিয়ে নেয়। তার ভাগ্য তো ভালো ছিল যে আজকে সে বেঁচে গেল, কিন্তু সে যদি এই সফরে একাই আসতো তাহলে আজই তার শেষ দিন হতো। এখন এই যাত্রার কারণে বোর্ডের মধ্যে থাকা তার সমস্ত বন্ধুরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরে যায় যে যাত্রাটা এতটাও সহজ না। এর কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়, কিন্তু যখন পরের দিন থর বোটটিকে দেখে সে অবাক হয়ে যায়। ভয়ানক তুফানের কারণে সমস্ত বোট খারাপ হয়ে গিয়েছিল। তাই হারমান আর তার বাকি বন্ধুরা বোটটিকে ঠিক করতে থাকে। সেই সময় হারমান দেখতে পায় নিচে কাঠে জল লাগার কারণে সেটা খারাপ হতে শুরু করেছে, কিন্তু সে এই খবরটা তার বাকি বন্ধুদেরকে জানায় না, যাতে তারা ভয় না পেয়ে যায়। ওই সময় থর দেখে রেডিও আর কাজ করছে না। আসলে একটা প্যারেট তাদের রেডিওর তারকে কেটে দিয়েছিল, আর সেই প্যারেটটা তাদেরই দলের একজনের। এখানে তাদের কাছে একটাই রাস্তা ছিল বাইরের দুনিয়ার সাথে কথা বলার, আর এখন সেটাও নষ্ট হয়ে গেছে। তবে তাদের বিপদ এখানেই শেষ হয় না, কারণ এখন তারা যেখানে আছে সেটা একটা সমুদ্র হয়, যেখানে ভয়ানক হাঙরদের রাজত্ব চলে। সে যাই হোক, এখন ধীরে ধীরে সময় কাটতে থাকে। এখন তাদের একজন বন্ধুর কাছে 1500 বছর আগেকার একটি ম্যাপ ছিল, যার মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন একদিন তারা দূরে একটি বিশাল হাঙরকে দেখতে পায়, কিন্তু সেটা তাদের থেকে অনেকটাই দূরে ছিল, তাই সেটা তাদের ভয়ের কারণ হয় না। কিন্তু তখনই তারা তাদের বোর্ডের নিচে আরও একটি হাঙরকে দেখতে পায়, যেটা দেখে হারমান অনেক ভয় পেয়ে যায় আর একটা হাতিয়ার দিয়ে তাকে মারার চেষ্টা করে। তবে থর তাকে আটকানোর চেষ্টা করলে হারমান কারোর কথা শোনে না, আর সেই হাঙরের ওপরে হামলা করে দেয়। এখন সেই হাতিয়ারের সাথে একটা দড়ি বাঁধা ছিল, যেটা বোর্ডের সঙ্গে বাঁধা ছিল। তাই সেই হাঙর যত জলের নিচে যেতে থাকে, বোটটিও ধীরে ধীরে জলের নিচে যেতে থাকে। এখন এক এক করে সবাই জলের মধ্যে পড়ে যেতে থাকে, কিন্তু তখনই সেই হাতিয়ারটি হাঙরের গা থেকে আলাদা হয়ে যায়, আর আরও একবার বোটটি স্টেবল হয়ে যায়। এখন এই ভুলের কারণে বোর্ডের মধ্যে থাকা সবাই হারমানকে অনেক গালাগালি করে, কারণ আজকে সবাই তার ভুলের কারণে মরতে চলেছিল। তবে থর সবাইকে এমনটা করতে বারণ করে। এতে বোর্ডের মধ্যে থাকা সবার মধ্যে একটা হিংসার সৃষ্টি হবে, যেটা এখন তাদের জন্য মোটেও ভালো খবর না, কারণ এখন সবার একে অপরের সাহায্যের প্রয়োজন। তাই সে সবাইকে শান্ত থাকতে বলে। এখন এভাবেই তাদের সেই সমুদ্রের মধ্যে থাকা প্রায় 25 দিন হয়ে গিয়েছিল, আর তাদের কাছে খাবারের শর্টেজও দেখা দেয়। সবার শরীরের অবস্থা খুব একটা ভালোও ছিল না, কিন্তু এরই মধ্যে হারমানের মানসিক অবস্থা এখন খারাপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এখন এই বোর্ডের মধ্যে থাকা সমস্ত দড়ি খুলে যাবে, আর তারা সবাই জলের মধ্যে ডুবে যাবে। তাই হারমানের ওই বিয়ার শপের মধ্যে থাকা ওই লোকটির কথাকে মনে পড়ছিল, যে বলেছিল তারা ওই বোর্ডে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। একদিন সেই এথনোগ্রাফার, যার নাম স্যাম হয়, সে ওই সেফটি বোর্ডের সাহায্যে তাদের থেকে কিছুটা দূরে যায়, যাতে তারা তাদের ছবি তুলতে পারে, যার পরে তারা সেই ছবিটিকে পাবলিশ করে সেল করতে পারে। কিন্তু ওই সময় সেখানে কিছু হাঙর চলে আসে, যারা তার বোর্ডের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে, যেটা থর দেখে ফেলে আর তাড়াতাড়ি করে তার বোর্ডটিকে নিজেদের কাছে টেনে নেয়, যার ফলে এ যাত্রায় তার জীবন বেঁচে যায়, নয়তো সে আজকে হাঙরের খাবার হয়ে যেত। এরপরে বোর্ডের মধ্যে থাকা যেই প্যারেটটি বসেছিল সে ভুল করে সমুদ্রে চলে যায়, আর হাঙর এই সুযোগের ফায়দা উঠিয়ে তাকে খেয়ে ফেলে। এখন এটা দেখে চার্লি এত বেশি রেগে যায় যে সে ওই হাঙরের লেজকে ধরে তাকে বোর্ডের ওপরে উঠিয়ে নিয়ে আসে, যার পরে চার্লি একটা চাকু দিয়ে সেই হাঙরকে মেরে ফেলে আর তার পেটকে 2 টুকরো করে দেয়, যাতে সে তার প্যারেটকে বাইরে বের করে নিয়ে আসতে পারে। কিন্তু এমনটা হয় না। এই সিদ্ধান্ত সবথেকে বড় ভুল প্রমাণিত হয়, কারণ সেই হাঙরের রক্তে এখন বাকি হাঙররাও তাদের কাছে চলে এসেছিল আর বোর্ডের নিচে ঘোরাফেরা করছিল, আর এখন সেই হাঙররা যখন তখন তাদের উপরে হামলা করে দিতে পারত। এখন এই সব দেখার পরে হারমান অনেক বেশি ভয় পেয়ে যায়।
তাই সে একটি বাক্স নিয়ে আসে যার মধ্যে স্টিলের তার রাখা ছিল। আর হারমান বলে, আমাদের কাছে এখন এই একটা রাস্তাই আছে, আমাদের যে করেই হোক এই হাঙরদের স্টিলের রডগুলো দিয়ে বাঁধতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে থর মানা করে দেয় আর বলে, আমরা কোনো টেকনোলজির ব্যবহার করতে পারবো না, আর আমরা সেভাবেই যাব যেভাবে আজ থেকে 1500 বছর আগের মানুষেরা গিয়েছিল। আর এটা বলে থর সেখানে রাখা সমস্ত স্টিলের তারগুলোকে ফেলে দেয়। এখন এটা দেখে হারমানের মনে হচ্ছিল সে আর বেঁচে ফিরতে পারবে না, যেটা ভেবে সে তার ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা সমুদ্রে গিয়ে পড়ে। হাঙররা তার চারিপাশে মৃত্যু হয়ে ঘোরাফেরা করছিল, কিন্তু সঠিক সময়ে তার বন্ধুরা দড়ি ফেলে তাকে ওপরে নিয়ে আসে। হারমানকে বাঁচানোর পরে সবাই শান্তির নিঃশ্বাস নেয়, আর হারমান তার এই ভুলের কারণে সকলের কাছে ক্ষমা চায় আর সবাইকে একসাথে এই বিপদকে কাটাতে বলে। এখন এইভাবেই ধীরে ধীরে 60টা দিন কেটে যায়, আর বোর্ডের মধ্যে থাকা সবার মানসিক আর শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে তাদের সবথেকে বড় বিপদ হলো তারা জানতো না তারা সঠিক রাস্তায় যাচ্ছে নাকি ভুল রাস্তায়, কারণ যে তাদেরকে রাস্তা দেখাচ্ছিল সে নিজেই জানতো না এখন তারা সঠিক রাস্তায় আছে নাকি ভুল রাস্তায়। তবে এর 2 দিন পরে তারা ম্যাপে একটা রাস্তাকে দেখতে পায়, আর দূরবীন দিয়ে দেখলে তারা বুঝতে পারে তারা ঠিক রাস্তাতেই আছে। তখনই ওই লোকটি বলে, আমরা পলিনেশিয়ার খুবই কাছে আছি। আর এই কথা শুনে সেই বোর্ডের মধ্যে থাকা সবাই খুব খুশি হয়ে ওঠে, কারণ পুরো 62 দিন পরে তারা কোনো একটা ভালো খবর শুনতে পেয়েছে। তাই সবাই একসাথে সেটাকে উপভোগ করে। তবে এখনও তাদের থেকে পলিনেশিয়া অনেকটাই দূরে ছিল। এরপরে থর রেডিওর মাধ্যমে পেরুতে সিগন্যাল পাঠায়। এখন তাদের রেডিও ঠিক হয়ে গিয়েছিল। সে সবাইকে জানায় তারা জীবিত আছে। সে সবাইকে এটাও জানায় আমরা জীবিত আছি আর খুব তাড়াতাড়ি পলিনেশিয়াতে পৌঁছতে চলেছি, যেই খবরটা আগুনের মতন চারিদিকে ছড়িয়ে পড়ে। এর সাথেই থর আর তার বাকি বন্ধুদের সমস্ত জায়গায় ছবি লাগানো শুরু হয়ে যায়। এমনকি এর সাথেই গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তাও করা হয়, নিউজ পেপারে তাদের ছবি লাগানো হয়। এরকমই একদিন রাতে সমস্ত বন্ধুরা যখন শুয়েছিল, তখন থর বলে, আমরা ওই একই তারাকে ফলো করে এখানে পৌঁছেছি, যেটা ফলো করে আজ থেকে 1500 বছর আগের মানুষেরা এখানে পৌঁছেছিল। এমনটা মনে হচ্ছে আমরা যেন এই পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়েছি, আর পরিবেশ আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন আজকের দিনটা 8ই আগস্ট 1947। সকাল হতেই চার্লি একটি পাখিকে দেখতে পায়, যাকে দেখে তারা খুব খুশি হয়ে যায়, কারণ সেই পাখিটি তাদেরকে এটা বোঝাচ্ছিল যে আশেপাশে কোথাও দ্বীপ আছে। এর একদিন পরে তারা একটি দ্বীপকে দেখতে পায়, যেটা পলিনেশিয়ার দ্বীপ ছিল, যেখানে তাদের এই যাত্রাটা শেষ হওয়ার ছিল। তবে সেখানে পৌঁছানো এখনও এতটাও সহজ ছিল না। এবার তাদের যাত্রাটা সবথেকে বড় বিপদের হয়ে ওঠে, কারণ একটা বিশাল বড় ঝড় তাদের সম্মুখীন ছিল। তাই তারা একটি ক্যালকুলেশন করে। হারমান বলে, সমুদ্রের মধ্যে 13টা ঢেউয়ের মধ্যে 12 নম্বর ঢেউ সব থেকে বড় হয়। তাই হারমান বলে, আমাদের একটা লাঙ্গার ফেলতে হবে, আর যখনই 13 নম্বর ঢেউ আসবে তখনই আমাদেরকে সেটাকে ওপরে টেনে নিতে হবে, আর তাহলেই আমরা সমুদ্রের সব থেকে বড় ঢেউয়ের সঙ্গে এগিয়ে যেতে পারবো। এখন তারা লাঙ্গারকে জলের মধ্যে ফেলে দেয়, তবে 10 নম্বর ঢেউ আসতেই তাদের লাঙ্গারের দড়ি ছিঁড়ে যায়। তাই তাদের কাছে ওপরওয়ালাকে মনে করা ছাড়া অন্য কোনো রাস্তা বেঁচে ছিল না। এই জন্য সবাই সাঁতার কেটে সামনের দিকে যেতে থাকে। কিন্তু ওই সময় থর জলের মধ্যে পড়ে যায়, আর থর সেই একই আওয়াজকে শুনতে পায় যেটা সে ছোটোবেলায় শুনতে পেয়েছিল কাটারি নিতে যাবার সময়। তবে এবার তার আর ভয় পাবার দরকার ছিল না, কারণ তার নিচে মাটি ছিল। হ্যাঁ বন্ধুরা, প্রায় 120 দিন পরে তারা তাদের ঠিকানায় পৌঁছে গিয়েছিল। এখানে থর সেই দ্বীপের মধ্যে পৌঁছে কান্না করতে থাকে, কারণ সে যেটা বলেছিল সে আজকে সেটা করে দেখালো, আর হয়তো এটাকেই বলে হার না মানা। এখন তার বন্ধুরা থরের দিকে তাকিয়ে হাসতে থাকে, যেখানে থর তাদেরকে বলে আমরা করে দেখালাম। এরপরে তারা সবাই সেখানে একটা ক্যাম্প লাগায় আর আমেরিকাতে মেসেজ পাঠায় যে আমরা করে দেখিয়েছি। এখন এই খবরটা সেখানকার নিউজ চ্যানেলের সমস্ত জায়গায় পাঠিয়ে দেয় যে 6 জন ব্যক্তি কোনো রকমের বাইরের সাহায্য ছাড়াই 8000 কিলোমিটারের পথ পার করেছে। গল্পের শেষে আমাদের 6 জনের আসল ছবিকেও দেখানো হয়। আর এই যাত্রার পরে এটা প্রমাণিত হয়ে গিয়েছিল যে পলিনেশিয়ার লোকেরা এশিয়া থেকে নয় বরং আমেরিকা থেকে এসেছিল। আর তারা যে বোর্ডের সাহায্যে এই যাত্রাটিকে করেছিল তার নাম কন্টি ছিল, যেটিকে এখনও সুযত্নে মিউজিয়ামে রাখা আছে। আর এর সাথেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।